স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা ভরবার মানে চ্যাপ্টারটি পুরোপুরি শেষ করে দেবো। কিছু অল্প বিষয় টপিক বাকি রয়েছে, সেটা কমপ্লিট করে দিলে হয়ে যাবে। গতকাল আমরা চাইলে ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু কিছু কারণবশত ক্লাসটা আমি কন্টিনিউ করাতে পারিনি। সেই কারণে খুব অল্প একটা খুব শর্ট টার্ম ভিডিও গেছে। আজকেও তাই হবে, তাহলে চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট করে দিতে পারবো। নেক্সট যে একটা ফ্রেশ চ্যাপ্টার শুরু করবো, খুব ভালোভাবে ক্লাসটা যেমনভাবে আমরা কন্টিনিউ করছিলাম সেরকমভাবেই করবো। তাহলে চলো, সবার প্রথম আমরা এই ভরবার শক্তি থেকে মোটামুটি সব তথ্য জানার পর আজকে আমরা জানবো এই যে শক্তি। শক্তি বলতে মূলত আমরা কোন কোন বিষয়কে পড়বো। শক্তি বলতে স্থিতিশক্তি, অর্থাৎ গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে পরিণত হওয়া। যত মানে ধরো কোনো একটা বস্তুকে আমরা অনেক উপর থেকে নিচের দিকে ফেলছি, তাহলে প্রথমে তো তার মধ্যে গতিশক্তি কাজ করবে, তারপরে তো ধীরে ধীরে তার মধ্যে সেটা স্থিতি অবস্থায় আসবে, তখন তার মধ্যে কিন্তু স্থিতি শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে। অর্থাৎ শক্তির যে দুটো টপিক, সেটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আর আশপাশে অনেক সাউন্ড আসছে, তোমরা হয়তো অনেকে শুনতে পাবে কম বেশি। এবার কি হয়েছে বলো তো, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো সামনে বাবা লোকনাথের জন্মতিথি, তো আমাদের এখানে ভীষণ বড় করে অনুষ্ঠান হয়। সেই কারণে অনুষ্ঠান তো 2 তারিখ, কিন্তু তার আগাম বার্তা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে এখনই মাইক বাজা শুরু হয়ে গেছে। তো ভিডিওতে হয়তো একটু নয়েজ আসতে পারে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তাহলে চলো ক্লাসটি মনোযোগ সহকারে শোনো। তাহলে এই স্থিতিশক্তি আর গতিশক্তি, অর্থাৎ বস্তুটা যখন গতিশক্তি ছিল, অর্থাৎ কোনো উঁচু থেকে কোনো বস্তুকে আমরা ফেলছি, তখন তার মধ্যে যে গতিশক্তিটা স্থিতিশক্তি অবস্থায় রূপান্তরণের যে ট্রান্সফরমেশন, তাকে আমরা গতিশক্তির ট্রান্সফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। আর স্থিতিশক্তিকে কোনো স্থিতিশীল বস্তু যখন আমরা কোনো তীব্র গতিতে দূরের দিকে ছুঁড়ে দিলাম, তখন তার মধ্যে যে স্থিতিশক্তিটা সঞ্চিত ছিল, তারপরে কিন্তু সেই বস্তুটা দূরে ছড়ার কারণে কিন্তু তার মধ্যে গতিশক্তির সঞ্চার হচ্ছে। এর ফলে এই গতিশক্তির সঞ্চার হবার দরুনে কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তির এই সুন্দর ট্রান্সফরমেশন সম্ভব হচ্ছে। বেশ, বোঝা গেল? তাহলে যেমন গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এরও একটা উদাহরণ আছে। যদি আমরা যখন খুব শীত করে, তখন আমরা নিশ্চয়ই এক হাত থেকে আরেক হাতে যখন এরকম ভাবে আমরা ঘর্ষণ সম্পন্ন করি, তখন কিন্তু সেখান থেকে গতিশক্তি থেকে আমরা কিন্তু তাপ শক্তি পেতে পারি। এখানে কয়েকটি শক্তি ট্রান্সফরমেশন সম্পন্ন হয়, সেগুলো কিন্তু ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে হবে। যেমন শীতকালে আমাদের খুব ঠান্ডা লাগে, যখন তখন আমরা এরকম ভাবে ঘর্ষণ করি 2 হাতের মাধ্যমে, তার ফলে কিন্তু সেখানে গতিশক্তি থেকে তাপ শক্তির সঞ্চার সম্পন্ন হচ্ছে। এরপর আমরা পড়েছিলাম গতিশক্তি থেকে তড়িৎ শক্তি, যেমন ডায়নামোকে ঘোরালে গতিশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং ডায়নামো চলতে শুরু করে দিয়েছে। কি বোঝা গেল? এরপরে রয়েছে গতিশক্তি থেকে শব্দ শক্তি। কাঁসার বাটিতে যখন আমরা হাতুড়ি দিয়ে তীব্রভাবে আঘাত করব, তখন কিন্তু তার ভিতরে একটা শক্তির সঞ্চার হবে। এর জন্য কিন্তু কাঁসার বাটিতে তীব্রভাবে আঘাত করার জন্য কিন্তু শক্তির ট্রান্সফরমেশন সম্পন্ন হচ্ছে। শুধুমাত্র যে স্থিতিশক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে স্থিতিশক্তি রূপান্তর, সেটা সম্পন্ন হয় গতিশক্তি থেকে যেমন ভাবে তাপ শক্তি, গতিশক্তি থেকে যেমন ভাবে তড়িৎ শক্তি, গতিশক্তি থেকে যেমন ভাবে এই ঘর্ষণ শক্তির সৃষ্টি হচ্ছে। এছাড়াও যেমন ধরো রয়েছে চৌম্বক শক্তি। লোহার দণ্ডকে যদি চুম্বকে ঘর্ষণ করা হয়, তাহলে কিন্তু সেখানে চৌম্বক শক্তির সৃষ্টি হয় এবং তাই সেই বস্তুটা চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্রের দরুন কিন্তু তাদের মধ্যে একটা স্থিত অবস্থা বজায় থাকছে। বোঝা গেল? তাহলে স্থিতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি এই ট্রান্সফরমেশন সম্পন্ন হওয়ার দরুন কিন্তু এখানে বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর সম্পন্ন হচ্ছে। বেশ, এরপরে আমরা জানবো আলোক শক্তি। যেমন ধরো তাপ শক্তির মধ্যে রয়েছে সরু প্লাটিনাম তারকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কিন্তু সেটা জ্বলে উঠবে, অর্থাৎ আলোক শক্তির রূপান্তর হচ্ছে। আলোক শক্তি। আলোক শক্তির রূপান্তর হচ্ছে। বোঝা গেল? এরপর রয়েছে তড়িৎ শক্তি, যেমন শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক রেডিও। এগুলো কিন্তু এখান থেকে ভীষণ ভাবে আসে, রেডিও। সেই কারণে কিন্তু আমি এগুলো এরকম ভাবে পড়িয়ে দিলাম, তাহলে খুব ভালোভাবে তোমাদের মনে থাকবে। রেডিওতে ও দিলেও হয়, অসুবিধা নেই, ওটা দেওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। রেডিও। বেশ, আরো কিছু শক্তির উদাহরণ দিই। যেমন ধরো রয়েছে তাপ
তাপ শক্তি, লোহার দণ্ডকে বারবার চুম্বকিত ও বিচম্বিত করতে লোহার দণ্ড কিন্তু উত্তপ্ত হয়ে যায়। লোহার দণ্ড বারবার চুম্বকিত করলে চুম্বিত করলে লোহার দণ্ড কিন্তু বারে বারে এরকম উত্তপ্ত হয়ে যাচ্ছে। ফলে এটাও কিন্তু অন্য প্রকার এক শক্তির উদাহরণ বলা যেতে পারে। বোঝা গেল? এরপর রয়েছে তোমাদের পারমাণবিক শক্তি। যেমন তাপ শক্তি থেকে পরমাণু কেন্দ্রে ভাঙলে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেখানে কিন্তু তাপ শক্তির একটা অন্যতম উদাহরণ। বোঝা গেল? এই যে অণুকে ভাঙছে তার মধ্যে যে অণুগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তাপ শক্তি সঞ্চিত অবস্থায় থাকছে। এর দরুন কিন্তু তাপ শক্তির একটা অন্যতম উদাহরণ আমরা এখানে লক্ষ্য করতে পারি। বেশ, এরপর আছে ব্যারোমিটার। ব্যারোমিটারকে যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলা হয়। এই ব্যারোমিটার থেকে জানো তো বন্ধুরা বিভিন্ন রকম তথ্যাবলী জানা যায়। যেমন ব্যারোমিটারের চাপ কমে গেলে বেশি হলে কি কি হয় এগুলো কিন্তু পড়তে হবে। যেমন ধরো ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম হতে থাকে এবং বায়ুর উষ্ণতা কিন্তু তীব্রভাবে বাড়তে শুরু করে। এটা কিন্তু আমরা অনুমান করতে পারি। এবার উচ্চতাতে ধীরে ধীরে হ্রাস পায়, জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে বাড়তে পারে। ফলে সেটা কিসের ইঙ্গিত দেয়? বৃষ্টিপাতের। বৃষ্টিপাত যখন জলীয় বাষ্প কম, জলীয় বাষ্প কম হবে, তাই তো, তখন বৃষ্টিপাত কম। আর যখন বৃষ্টিপাত বেশি হবে তখন কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি হতে শুরু করবে। ফলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এই ব্যারোমিটার থেকে পেতে পারি। এছাড়াও রয়েছে পারস্তম্ভ যখন ধীরে ধীরে বৃদ্ধি করে তখন জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায়। জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায়, যেটা আমি তোমাদেরকে বললাম, তখন কিন্তু শুষ্ক এবং আর্দ্র উষ্ণ বায়ুর কিন্তু সঞ্চার হতে শুরু করে, তাই তো। তার মানে কিন্তু ব্যারোমিটার থেকে আমরা জলীয় বাষ্পের ধারণা এছাড়া তাদের আশপাশের তাপমাত্রার অনুমান করতে পারি বা অনুমান করা যেতে পারে। বেশ, এরপর রয়েছে সান্দ্রতা। যে ধর্মের জন্য প্রবাহিত তার আপেক্ষিক হারের বিরুদ্ধে নিজের কেন্দ্রে এক প্রকার শক্তি সঞ্চার করতে পারে তাকে আমরা সান্দ্রতা বলি। এখান থেকে ছোট ছোট টপিকগুলো জেনে নিলে এলাম, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। যেমন এইগুলো ব্যারোমিটারের চাপ থেকে প্রচুর কোশ্চেন আসে, যে আমরা কিভাবে আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি এই ব্যারোমিটার থেকে জানতে পারি, সেগুলো কিন্তু সব তোমাদেরকে এখানে আমি জানিয়ে দিলাম। এবার বিশেষভাবে এই যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো হচ্ছে এখান থেকে এমসিকিউ। তোমরা প্রত্যেকেই জানো এখান থেকে ডিটেলস কোশ্চেন কিন্তু করতেই হবে, তাহলে কিন্তু এখান থেকে সহজে উত্তর দিতে পারি। দেখো, এরপর রয়েছে তোমাদের প্রত্যেকে জানা যে সান্দ্রতা তাপমাত্রা। তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানে সান্দ্রতা কমে যায়, এবং গ্যাসের তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ছে, তার সঙ্গে কিন্তু তাপমাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি করছে। এই যে সান্দ্রতা সংক্রান্ত তথ্য সেটাও কিন্তু আমরা এখান থেকে পড়ে ফেলবো। তাহলে আজকে কিন্তু খুব ছোট্ট একটা ক্লাস করলাম আমরা, যেখানে আমরা মূলত এই চ্যাপ্টারটিকে শেষ করার জন্য এই মানে পুরো টপিকটা আলোচনা করলাম। বিশেষভাবে এই টপিকগুলো আলোচনা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে ভরবার শক্তি খুব একটা বড় চ্যাপ্টার হলো, এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু টপিক ওয়াইজ আলোচনা রয়েছে, যেগুলো আমরা কতদিন ধরে আলোচনা করছি। বিগত দিনে আমি এই ক্লাসটা চাইলে শেষ করে দিতে পারতাম, কিন্তু কিছু কারণবশত যেহেতু শেষ করতে পারিনি, আজকে বিশেষ টপিকগুলো বাকি ছিল, সেই কারণে সেটা আজকে কমপ্লিট করে দিলাম। এবং এই চ্যাপ্টারটা টপিক ওয়াইজ আলোচনা লাগবে না আমার মনে হয়, কারণ প্রত্যেকটা দিন খুব ছোট্ট ছোট্ট ক্লাস এসছে এবং তোমরা খুব ভালোভাবে বুঝেছো, তাই তো আমার এটা ধারণা। এবার বাকি তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এরপর কোন চ্যাপ্টার শুরু করলে তোমাদের খুব শুরু থেকে খুব ভালো হবে, যেহেতু রিভিশন ক্লাস চলছে, তোমরা প্রত্যেকেই আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, আমি সেই মতো চ্যাপ্টার করাবো। হিট একটা মেন চ্যাপ্টার ছিল, যেটা তোমাদের রিকোয়েস্ট আমি করিয়ে দিয়েছি। ম্যাথ সব সুন্দর তোমাদের রিভিউ পেয়েছি, আমি খুব ভালো লাগছে আমার সেই রিভিউগুলো পড়ে, যে তোমাদের এতটা ভালো লেগেছে ক্লাসগুলো। আগামী দিনে কোন কোন ক্লাস কী কী টপিকের উপরে যাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, সেই মতন ক্লাস করাবে। না হলে আমি যেরকমভাবে ক্লাস করাচ্ছি সেরকমভাবেই চলবে বা কন্টিনিউ করবে। তো এখান থেকে আজকে বিশেষভাবে আমরা এই শক্তির যে অংশটা সেটা কিন্তু খুব ভালোভাবে কি বলো তো, সেটা হচ্ছে একটা স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি থেকে যে গতিশক্তির একটা ট্রান্সফরমেশন,
আবার গতিশক্তি থেকে স্থিতিশক্তি ট্রান্সফরমেশন, সেটা আমরা বুঝলাম। শুধুমাত্র এই দুই শক্তির যে ট্রান্সফরমেশন আমরা করলাম তা নয়, আলোক শক্তির থেকে শক্তি ট্রান্সফার, শব্দ শক্তি থেকে কি শক্তি রূপান্তর, লোহার দণ্ডকে কিভাবে চুম্বকিত করে তার উত্তপ্তকরণ করা সম্ভব হবে। এছাড়াও ব্যারোমিটার সম্পর্কে বলেছি, ব্যারোমিটারে কিভাবে পারস্তম্ভের চাপ কমে গেলে বৃষ্টিপাত কম হবে, জলীয় বাষ্প কমে গেলে, আবার জলীয় বাষ্প যখন বেশি হবে তখন কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পেতে পারি, কারণ প্রচুর জলীয় বাষ্প সম্পন্ন হবে এবং আর্দ্র উঠবে, তখন বৃষ্টিপাত কিন্তু প্রচুরভাবে সম্পন্ন হবে। এভাবেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে পুরো ভালোভাবে কন্টিনিউ করলাম এবং এখান থেকে যে যে টপিকগুলো আলোচনা করার মতো ছিল সেগুলো কিন্তু সবটাই তোমাদের উদ্দেশ্যে আলোচনা করে দিলাম। এবার তোমরা বুঝতে পারছো কিনা, কতটা বুঝতে পেরেছো সেগুলো সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করবে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার আউট করে দেওয়ার। তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে। আগামী দিন কিন্তু লং ক্লাস আসতে চলেছে। বাই, প্রত্যেকে খুব ভালো থেকো।